বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলেই দেখছেন আপনাদের সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়াবাস আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছে একটু বুঝতে চাই যে অপরাপর বিষয়ে আলোচনা করবার আগে সর্বশেষ যেটা গোপালগঞ্জের পরিস্থিতি, গোপালগঞ্জ থেকে আসলে আপনাদের কার কি টেক আমি একটু বুঝতে চাই। মাহমুদা হাবিবা ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচককে এবং যারা শুনছেন তাদেরকে। প্রথমত এটা ফার্স্ট আমার টেকটা আমি পরে বলছি। প্রথমত আমি আসলে খুব তীব্র নিন্দা জানাই ঘটনাটা, তীব্র নিন্দা দুটো তিনটা কারণে। সেটা হচ্ছে প্রথমত নিন্দা জানাচ্ছি যে ঠিক এক বছর আগে যারা আমাদের সূর্য সন্তান ছিলেন জুলাই আন্দোলনের, বা আমাদের যেটা মানে যারা একেবারে প্রথম শ্রেণীর যোদ্ধা, যাদেরকে মার খেতে দেখে সারা জাতি উদ্বেল হয়েছিল, সেই নেতাদের বা এখন তারা নেতা হয়েছেন, তখন তারা তরুণ ছিলেন, তাদের সাথে যে আচরণটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা আসলেই নিন্দা জানানোর কোনো ভাষা নাই। এটা এক অর্থে জুলাইয়ের চেতনার উপরে সরাসরি আঘাত। কিন্তু এখানে আসলে দুটা তিনটা কথা না বলে পারছি না এটার সাথে, যেহেতু আপনি টেক বলেছেন। টেকটা হলো যে যখন এই আন্দোলনটা হয় তখনকার বাস্তবতা আর এখনকার এক বছর পরের বাস্তবতা কিন্তু ভিন্ন। এই এক বছর পরের বাস্তবতায় গোপালগঞ্জ কিন্তু সবসময়, গোপালগঞ্জ শুধু না, বাংলাদেশে এটা ঐতিহাসিকভাবে রাজনৈতিক দলগুলো যারা সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, তাদের এক ধরনের অবস্থান আছে তার নিজের এলাকায়। আমরা যদি উদাহরণক্রমে বগুড়ার কথা বলি আপনাকে, বগুড়া সব অর্থে আমি দেখে আমার নিজের চোখে দেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জায়গা। এখানে হয়েছে কি যে রাজনীতিকে আপনি আওয়ামী লীগকে সরকারিভাবে নিষিদ্ধ করতে পারেন, সেটা একটা প্রক্রিয়া, কিন্তু এই আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তাদের রাজনীতি করাটাকে আসলে কি দিয়ে নিষিদ্ধ করবেন? আপনি প্রকাশ্যে করলেন না, তারা গুপ্ত হয়ে যাবে, কারণ এটা কিন্তু একটা আদর্শিক বিষয়। গোপালগঞ্জের সবসময় বলা হয় কোনো রাজনৈতিক দলের কোনো রাজনীতি নিষিদ্ধ করতে গেলে তারা আসলে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে দেওয়া এবং তাদেরকে ভয়ঙ্কর করে এবং রাজনীতি আসলে কোনোদিন নিষিদ্ধ করা যায় না। হ্যাঁ, করা যায় জিল্লুর ভাই। সেখানে ওয়েটা কি? আপনার এখানে দুটো ওয়ে আছে। গোপালগঞ্জটাকে যদি আমরা কেস হিসাবে ধরি তাহলে এখানে দুটো ধরনের ঘটনা ঘটেছে। আপনি টেররিস্ট হিসেবে টেররিস্ট অর্গানাইজেশনের আইনি প্রক্রিয়া চিহ্নিত করে এটা ছাড়াও যদি আপনি আদর্শিকভাবে মোকাবেলা করতে পারেন আওয়ামী আদর্শকে, এবং সেইটা আসলে এটা একটা স্লো প্রসেস, কারণ যিনি যেই রাজনৈতিক ভাবাদর্শে বিশ্বাস করেন হ্যাঁ জনগণের মাধ্যমে। এবং এখানে গোপালগঞ্জের ক্ষেত্রে আমি বলি দুটো ঘটনা ঘটেছে জিল্লুর ভাই। এক হচ্ছে প্রথমত গোপালগঞ্জের মানুষজন অ্যাভারেজে জেনারেল লোকজন আছেন যারা আওয়ামী লীগের সাপোর্টার, এটা একটা শ্রেণী। আবার একই সাথে গোপালগঞ্জ কিন্তু সেই সব লোকের অভয়ারণ্য পরিণত হয়েছে যারা জুলাই হত্যাকাণ্ড বলেন বা তার আগে বলেন নানা ধরনের অপরাধ করেছে, ক্যাপিটাল ক্রাইম করেছে যারা, তাদের মধ্যে সবাই যে দেশ থেকে বেরিয়ে গেছে তা কিন্তু না। এদের হাতে বিপুল অর্থ আছে, এদের হাতে অস্ত্র আছে। কাজে এখানে দুই ধরনের লোকের সংমিশ্রণ ঘটেছে। একদল হচ্ছে সন্ত্রাসী যারা সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, একদল হচ্ছে সাধারণ এলাকাবাসী যারা আওয়ামী লীগকে সমর্থন করে, এবং গোপালগঞ্জের মানুষ হিসেবে তাদের এই বোধটা অনেক স্ট্রং। এখন আপনি কি ওই দমন পীড়ন বা চিরুনি অভিযান চালিয়ে এই নিশ্চিহ্ন করতে পারবেন ওখানে আওয়ামী লীগকে? মুজিববাদ যে শব্দটা তারা ব্যবহার করছেন সেটার সাথে আমার সুস্পষ্ট দ্বিমত আছে। আপনি যদি সুনির্দিষ্ট কোনো ভাবাদর্শ, যেটাকে মুজিববাদ বলা হচ্ছে, আমাদের তরুণ বন্ধুরা মুজিববাদ বলে কিছু নাই, আওয়ামী লীগ মুজিববাদের চর্চা করে না এখন। মুজিববাদ যদি আপনি বলতে চান তাহলে আপনাকে প্রথম ভাবতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে হাউ টু মানে ফাইট ব্যাক দিস আদর্শকে তো আপনার আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে, কালচারাল অ্যাটাক দিয়ে জবাব দিতে হবে। আপনি পুলিশ, র্যাব, আপনার ওই বিজিবি, আপনার ওই সেনাবাহিনী, এদের দিয়ে তো হবে না। আপনি যেটা ঘটেছে সেটা হচ্ছে সারা বাংলাদেশে, আমি উস্কানির বিষয়ে পরে যাই। আমি যেটা আপনাকে বললাম, যারা ওখানে আছে এই ক্রিমিনালদের খবর সরকার জানে না। এই যে ব্যাপক ব্যর্থতা, তার ৮০% দায় তো আমি সরকারকে দিব, ৮০% দায়। কারণ গত ১০ মাসে, এবার আপনাকে একটা ঘটনা স্মরণ করিয়ে দেই। আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোপালগঞ্জ গিয়েছিলেন একটা রাজনৈতিক প্রোগ্রাম শেষে। তিনি তার ওয়াইফের বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে যখন গোপালগঞ্জের একটা এরিয়ায় যান, তখন কিন্তু তার উপর একটা হামলার ঘটনা ঘটে, এবং সেখানে
একজন প্রথম শ্রেণীর আম্পায়ার যে হামলাটা হয় ওটা হচ্ছে আপনার চাপাতি দিয়ে কেটে মানে ইয়ে করা হয়েছিল, চপ করে ফেলা হয়েছিল। এটা হচ্ছে আপনার ডেটটা 7 মাস হয়ে গেছে। আমি আপনাকে এক্সাক্ট ডেট দরকার নেই, অভ্যুত্থানের পরে 7 মাস, অলমোস্ট 8 মাস হয়েছে ঘটনাটা। আচ্ছা, এখন তখন কিন্তু বিসিবির উনি প্রথম শ্রেণীর আম্পায়ার। আপনি কি জানেন যে বিসিবির শোকের ভাষাটা কি ছিল? শোকের ভাষা ছিল যে আমরা তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি এবং তিনি তার মৃত্যুতে তিনি শুক্রবারের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আমরা গভীর শোক প্রকাশ করছি। বুঝুন, আওয়ামী সন্ত্রাসীর হাতে যেহেতু উনি স্বেচ্ছাসেবক দল করেন, কাজেই ওই যে প্রতিবাদের ভাষা, সেই আমাদের ক্রীড়া উপদেষ্টা কিন্তু তরুণদের মধ্যে থেকে যুদ্ধ করে বেরিয়ে আসা একজন মানুষ, তাদের ভাষায় তারাই এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। একটা শোক দিতে পারেননি যেখানে তারা লিখেছেন যে তিনি নিহত হওয়ায় আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিসিবির কথা বলছি, এবং আমরা এটার উপযুক্ত বিচার চাই। বিচার হয়নি কিন্তু জিল্লুর ভাই, একদিনে এই সন্ত্রাসী বাহিনী সাহস পায়নি, এটা ক্রমশ এটা বেড়েছে। আপনার মনে আছে সেনাবাহিনীর সাজোয়া গাড়ির ওপরেও তারা অ্যাটাক করেছিলেন, আপনার মনে আছে যে পুলিশের ওপরে অ্যাটাক হয়েছে। কাজে ওইটা কিন্তু একটা রেড জোন। এই রেড জোন কেন আপনার ফ্রি করা গেল না গত 10-11 মাসে? আপনার আজকেই দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রী বলছেন এখানে সবচেয়ে বড় মানে কি যেন বলেন যে আমরা জানি যে অ্যাটাক জায়গাটাতে সমস্যা, কিন্তু এত বড় সমস্যা, তার মানে কি পরিমাণ একটা ফেইলিওর ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন আপনি? অন্তত শেখ হাসিনার সময় তো আমরা রাজনীতিতে কে কি করছে ওইটুক খবর রাখতে পারতো ইন্টেলিজেন্স, ওইটুক সক্ষমতা তো এদের ছিল। তাহলে এই সময় সেই সক্ষমতা নাই কেন? পুলিশ যা করেছে, পুলিশের পক্ষে আমরা পুলিশের কাছ থেকে মানে একেবারে তাদের প্রপার বিহেভিয়ার চাইছি। পুলিশের কাছ থেকে যদি প্রপার বিহেভিয়ার চাই, তার মানে কিন্তু তারা গুলি করতে পারবে না, তার মানে কিন্তু তারা টিয়ার গ্যাসই ছুড়বে, তারা ওই লাঠি পেটাই করবে, এর বেশি কিন্তু আর টুল দেওয়া হয়নি। এরপরেও তাদের পুলিশের পক্ষে ছিল কারা? তাদের হয়তো মারণাস্ত্র ছিল। মানে এই বিষয়টা এবং খুব অত্যাধুনিক ছবি যা দেখেছি, আমাদের তো জ্ঞান ওই পর্যন্ত সীমাবদ্ধ, অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে এতগুলো লোক চলে আসলো, একটা আর্থিক এখানে ইনভলভমেন্ট আছে, এখানে একটা অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে, কিছুই আমাদের ইন্টেলিজেন্স জানে না। আমার চেক হলো যে সরকারের এই ব্যর্থতা, এই ক্রমান্বয়ে আরেকটা জিনিস আমি এখানে আপনাকে অ্যাড করে দেই। বণিক বার্তা একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্ট অনুযায়ী প্রতিদিন এই জানুয়ারি 2025 থেকে প্রতিদিন গড়ে 11 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, এটা প্রতি মাসে বাড়ছে, এবং এই সর্বশেষ জুন মাসে এই সংখ্যাটা দাঁড়িয়েছে 347 জনে। এই সহিংসতা বাড়তে বাড়তে যেটা ঘটলো গোপালগঞ্জে, যেটা ঘটলো, এইটার একটা বিজয় ছাত্ররা বলার চেষ্টা করছেন যে একটা মিথ ছিল যে ওখানে কেউ কখনো যেতে পারেনি, যেটা তাদের জানার ভুল, বিশেষ রকম ভুল। এটা পড়াশোনা করা দরকার, কারণ নিরক্ষরতা যে অভিযান, সেইটার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু গোপালগঞ্জে নিজে যে এটা উদ্বোধন করেছেন। তিনি 9 বার ভিজিট করেছেন, তার মধ্যে 1 বার অ্যাটাক হয়েছে তার উপরে, কিন্তু তারা আবার পরবর্তীতে তার কাছে এসেছে। আপনি তো এক্সক্লুড করে গোপালগঞ্জকে কোনো কাজ করতে পারবেন না, এটা স্বাধীন জায়গা তো নয়। রাজনীতি আপনার এমন হবে কেন যেখানে ঠিক আছে আপনি একবার আপনার আঘাত আসলো, আপনি মানে মনে করলেন যে আঘাত এসেছে, কিন্তু রাজনীতি তো সেইটাই যেখানে রিকনসিলিয়েশনের প্রশ্ন আসবে, আপনি আবারও তারা আপনার কাছে আসবে। এই ঢাকা ইউনিভার্সিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গেলেন, তার প্রথম ভিজিটটা কেমন ছিল সবাই তো জানেন। শুধু ঢাকা ইউনিভার্সিটি বলেন কেন, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আপনি যেমন গোপালগঞ্জের উদাহরণ দিয়েছেন, যারা পরে ছাত্র দল করেছে বা বিএনপি করেছে, যুবদল করেছে, এরা অনেকেই কিন্তু তখন সরাসরি বিরুদ্ধে দাঁড়িয়েছে, আঘাত করেছে, এবং তাকে মানে এইগুলো তো একজন নেতা হিসেবে তিনি এটা হ্যান্ডেল করেছেন। কাজে এখানে বিষয় হলো আপনি কি সমস্যা হচ্ছে কি আপনার একটা আদর্শিক অবস্থান থাকতে হবে, এটা অত্যন্ত জরুরি যে কোনো রাজনৈতিক দলের জন্য। গোপালগঞ্জবাসী কি কখনোই আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসবেন না রাজনৈতিক আদর্শ অনুযায়ী? অবশ্যই আসবেন, কিন্তু তাদের সামনে তো বেটার আইডিওলজি থাকতে হবে। বেটার আইডিওলজি বলতে আপনার নিজস্ব কিছু থাকতে হবে। এখানে আরেকটা ইস্যু আছে, আপনি যেমনটা বগুড়ার ক্ষেত্রে জিয়াউর রহমানের ক্ষেত্রে বা এখানে শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে, শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে তার যে অবদান বা ভূমিকা বা অবস্থান, সেটা তো গোপালগঞ্জবাসী পছন্দ করুক না করুক আওয়ামী লীগকে, তাদের এক ধরনের গর্ববোধ আছে। জিয়াউর রহমানকে নিয়ে, এরশাদকে নিয়ে, যেটা সারা দেশের মানুষ যাকে এক সময় ঘৃণা করত, রংপুরে তো তিনি তাদের কাছে তাদের
এটা অত্যন্ত এটা কিন্তু রাজনীতির একটা বেসিক পয়েন্ট, এবং এটা কিন্তু প্রশাসন দিয়ে তৈরি হয়নি। শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যে শেখ মুজিবুর রহমান হয়েছেন এটা কিন্তু প্রশাসন দিয়ে তৈরি হয়নি। জিয়াউর রহমান যে বগুড়াতে জিয়াউর রহমান হয়েছেন, বা বেগম খালেদা জিয়া নোয়াখালীতে যে বেগম খালেদা জিয়া হয়েছেন, এটা কিন্তু প্রশাসন দিয়ে হননি, তারা তাদের কর্ম দিয়ে হয়েছেন। আপনি মানে এই প্রসঙ্গে আমি একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে আপনি যে স্টেজে উঠলেন আমাদের তরুণ বন্ধুরা, প্রথম কথাটা কি বলেছিল জানেন? প্রথম কথাটাই ছিল আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আপনাকে অ্যাটাক করতে হবে কেন? আপনার প্রতিটা বক্তব্য কোনো না কোনো ক্ষেত্রে অ্যাটাকিং হবে কেন? এইটা ছিল বেগম খালেদা জিয়ার কোনো এক সময়ের উদ্ধৃতি, সেইটাকে তারা নস্যাৎ করে, দরকার নাই তো আপনি যখন আপনার আদর্শকে সমুন্নত রাখবেন, মানুষের সামনে নিতে পারবেন। জিল্লুর ভাই, যেই বহর আপনার সারা বাংলাদেশে যে পদযাত্রা, তারা কিন্তু ভালো সাড়া পেয়েছেন। বরগুনা দেখেন, অন্যান্য জায়গায় দেখেন, তরুণরা কিন্তু প্রথম দিকে একটু স্লো থাকলেও পরবর্তীতে অনেক ভালোভাবে তাদের পদযাত্রাগুলো হচ্ছিল। সেখানে আপনি অল অন আ সাডেন, আমি আজও ভেবে পাই না যে এটার নাম মার্চ টু গোপালগঞ্জ করতে হলো কেন? এটা কি মার্চ টু ফারাক্কা? এটা কি মার্চ টু, মানে আপনি মনে হচ্ছে একটা প্রবলেমের দিকে যাচ্ছেন, ইভেন সমাধি ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই ধরনের কথা বলার পরে এমনি একটা অ্যাজিটেশন তৈরি হয়। আপনাকে মনে রাখতে হবে, আপনি ওখানে অ্যাটলিস্ট 20% অফ দ্য পপুলেশন হচ্ছে মানে পালিয়ে থাকা মানে ক্রিমিনালরা। তারা কেউ 10টা খুনের মানুষ, কেউ 50টা খুন করেছে, বা আরও ধরনের বড় ক্রাইমে জড়িত। তাদের আর 2টো খুন করলে কি আসবে যাবে? আপনি তো এই প্রস্তুতি নেওয়ার সময় দিয়েছেন। আপনি বহর নিয়ে ঢুকছেন কাদের নিয়ে? আপনি ঢুকছেন পুলিশ নিয়ে, আপনি ঢুকছেন বিজিবি নিয়ে, আপনি ঢুকছেন অন্যান্যদের নিয়ে। কেন? আপনার লোকজন কোথায়? দুজন, যেখানে লোকজন নাই সেখানে একটু স্লো যেতে হবে, সেখানকার টোন ডিফারেন্ট হতে হবে। হতে পারে যে তাদের এই ডিসিশনটা কোনো একটা, আমার নিজের ধারণা যে এই টোটাল জিনিসটার মধ্যে তারা এক ধরনের ট্র্যাপে পড়েছিলেন। ট্র্যাপটা হলো যে ওখানে যে বিজয়টা হলে আপনাদের বিজয়ের একটা সিগনিফিক্যান্স আসবে। রাজনৈতিক সিগনিফিক্যান্স পাওয়ার জন্য কোনো এলাকায় যে এমন অবস্থা তৈরি করার কোনো যুক্তি থাকতে পারে না, যেখানে বাংলাদেশের এই জুলাইয়ে এসে 144 ধারা চলছে, যেটা আবার আজকে এক্সটেন্ড করা হয়েছে। হ্যাঁ, এবং আজ আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করি, যেটা মানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পিপল টু পিপল কানেকশন কিন্তু লোকাল লোকজন দিয়ে হয়, প্রশাসন দিয়ে হয় না। আপনি দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, অসংখ্য জায়গাতে আমরা তরুণ বন্ধুদের দেখি তাদের ক্ষমতা তৈরি করার চেষ্টা করছেন, ডিসি চেঞ্জ করার মাধ্যমে, এসপি চেঞ্জ করার মাধ্যমে। এভাবে তো আপনি আপনার এলাকায় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবেন না। প্রাসঙ্গিক হতে হবে আপনার জনগণের সাথে। আপনার জনগণ যেন আপনাকে দেখে সেফ ফিল করে। যদি আপনি গোপালগঞ্জের কোনো চায়ের দোকানে বসে কেউ যদি আপনাকে বলে যে আমি ভোটটা আমি আওয়ামী লীগকেই দিব, ওটা কিন্তু তার রাইট আছে বলার। সে আপনি তার মার্কা রাখেন চাই না রাখেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারুক বা না পারুক, যেই ব্যক্তি এটা বলবেন, এটা বলার তার অধিকারটা থাকতে হবে। আমি ভিডিও দেখিনি, কিন্তু আমি শুনলাম 4 জন মারা গেছেন, তাদের অধিকাংশের হাতে লিথাল ওয়েপন ছিল। কিন্তু একটা ঘটনা শুনেছি, সেটা হচ্ছে যে একটা মানুষ কোনো একজনকে গুলি খাওয়ার পরে তিনি বোধহয় নড়ছিলেন, সেখানে সেনাবাহিনীর বুট বা এই ধরনের কিছু। দেখেন, এই বাংলাদেশ কেন হবে? আপনারা বলছেন, এখানে মাসুদ বলেছেন যে এই পরিস্থিতি হলে নির্বাচন কিভাবে দিবেন। আর আমার প্রশ্ন হলো যে এই পরিস্থিতি যদি আপনি চলতে দেন, এই সরকার যদি আরও 6 মাস মানে ডিসেম্বর চেঞ্জ করে ফেব্রুয়ারি পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা, ওইটাই তো এখন আমার ডাউট হচ্ছে। এনসিপির দৃষ্টিতে বা তরুণদের দৃষ্টিতে তারা খুব হিরোইক কাজ করে আসতে পারেন, কিন্তু আওয়ামী লীগ মনে করে যে তাদের একটা ভিক্টরি হয়েছে। হিরোইক কাজ বলুন কোথায়? আপনি সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে করে তাদের ফেরত আসতে হয়েছে, এবং সেনাবাহিনী সম্পর্ক তাদের এবং বক্তব্য এবং প্রতিটাই। সবচেয়ে বড় কথা কি জানেন, যেটা তারা দাবি করলেন, ওইখানে ইনস্ট্যান্ট বললেন যে পুলিশের আমরা সহায়তা পাইনি। আমরা তো দেখলাম পুলিশই ছিল ওখানে, খালি পিটা ছিল তো শুধু পুলিশ, কারণ কোনো নেতাকর্মী তো ছিল না। আমাদের সাথে আমাদের উপরে যখন ছাত্রলীগ আঘাত করেছে বা আওয়ামী লীগ আঘাত করেছে, বিএনপির নেতাকর্মীরা সমানে লড়েছে। লড়তে পারেনি কার সাথে? লড়তে পারেনি র্যাবের সাথে, কারণ তারা ওপেন ফায়ার করেছে। লড়তে পারেনি কার সাথে? লড়তে পারেনি হচ্ছে সেনাবাহিনীর সাথে, কিংবা হচ্ছে আপনার বিডিআরের সাথে। কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে আমাদের ছেলেপেলেরা সমানে লড়েছে, গুলি খেয়েছে, মারা গেছে, একেবারে বুকে গুলি খেয়েছে। কাজে আপনি এই যে অভিযোগটা করছেন, আপনাকে মনে রাখতে হবে যে অবস্থা যদি চলতে থাকে, তাইলে ওই গোপালগঞ্জ না, ওই খুঁজে ওই আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে ক্যাডার ভিত্তিক, এবং তাদের যে অংশটা নিয়ে আমরা কথা বলছি এটা ভয়ঙ্কর। দে আর ক্রিমিনাল, এবং তারা কিন্তু এই মুহূর্তে টেরোরিস্ট পর্যায়েই আছে। কাজে কতদূর যে আইন শৃঙ্খলার মানে পরিস্থিতি ভয়াবহ হবে আগামীতে, যেহেতু তারা কনফিডেন্ট হয়েছে তাদের এন্ডে, আমি তো দেখছি উল্লাসে ছেয়ে গেছে তাদের। আমি কিছু জিনিস আমি নিজের কারণেই চেক করি, এটা করতে হয়, কারণ জানতে হয় যে তারা কি ভাবছে। তাদের যে আস্ফালন, তাদের যে উল্লাস, তাদের যে এটা কিন্তু হেলদি না। এবং এই সরকারের ক্যাপাসিটিই নাই, আবারও বলি, এই সরকারের ওই ক্যাপাসিটিই নাই যে এইটাকে তারা
কোনোভাবে কমাতে পারবেন বা দমন করতে পারবেন। 10 মাসে যারা অস্ত্র কিংবা টাকাই উদ্ধার করতে পারেননি কিংবা কোনো রকম দাগীদের তারা তুলতে পারেনি, তারা কি কন্ট্রোল করবে? ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। ধন্যবাদ জিলু ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজকে আমন্ত্রণের সুযোগে তৃতীয় মাত্রার 23 বছর পূর্তি এবং 22 বছর শেষ করে 23 বছর শেষে 24 বছরে পদার্পণে, 23 পদার্পণে আর 8000-এর বেশি পর্ব ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। আমি থ্যাংক ইউ এই সাফল্যের জন্য আপনাকে এবং তৃতীয় মাত্রা সম্মানিত দর্শকদের আমি আমার অভিনন্দন জানাচ্ছি। জিলু ভাই যেই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হিসেবে করেছেন, আমি এটার উত্তরে দুইটি জায়গা আমি অ্যাড্রেস করব। আমি দুইটি দায়বদ্ধতার জায়গা অ্যাড্রেস করব। একটি হচ্ছে এই গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে সেটিতে আমি বলবো এই এনসিপি নামক যে রাজনৈতিক সংগঠন তাদের রাজনীতির পদ্ধতিগত ভুল, এটাকে আমি একটু ব্যাখ্যায় আসছি। আরেকটি হচ্ছে আমি এই বর্তমান যে ইন্টারিম সরকার তাদের প্রশাসনিক ব্যর্থতা বা আমি যদি ইন্টেলিজেন্সের ব্যর্থতা বলি, এই জায়গাটাকে আমি অ্যাড্রেস করব। আমি এই এনসিপির রাজনীতির পদ্ধতিগত ভুল বলছি এজন্য যে এই সম্পূর্ণ ঘটনাটায় আমরা আসলে রাজনীতির পদ্ধতিগত যে অনভিজ্ঞতা সেটি দেখলাম। আমরা বরঞ্চ রাজনৈতিক কৃষ্টি কালচার বা বুদ্ধিমত্তার বিপরীতে আমরা দেখলাম যে এনসিপির নেতাদের অ্যারোগ্যান্স, আমি তো বলবো যে অনেক বাজে একটি সমাপ্তি দিয়ে সেটি আমাদেরকে দেখতে হলো। দেখেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, এটা তো সুপরিচিত, এটা খুব সুপ্রতিষ্ঠিত। আপনি জানেন যে আপনি যদি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যদি রেফারেন্স দেয়, আপনি গোপালগঞ্জের যেই ওই তৎকালীন সময়ে যে রাজনৈতিক অবস্থান, তার পরবর্তীতে আওয়ামী লীগের যে রাজনৈতিক ইতিহাস, এর সাথে গোপালগঞ্জের একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এবং শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্ব এবং পরবর্তীতে আপনি দেখলেন যে শেখ হাসিনার নেতৃত্বে আমলে গোপালগঞ্জকে যেভাবে একটি ফেভার্ড ডিস্ট্রিক্ট হিসেবে ট্রিট করা হয়েছে এবং এখানে যেভাবে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। আপনি একটা সময় বলা হতো যে ঢাকা মহানগরে গোপালগঞ্জের বাইরের কোনো ওসি নেই, গুরুত্বপূর্ণ জেলাগুলোতে গোপালগঞ্জের বাইরে কোনো এসপি নেই, ডিসি নেই, এভাবে বলা হতো। অর্থাৎ এটি একটি বিশ্বস্ত ঘাঁটি আওয়ামী লীগের। তো এই ব্যাপারে কোনো আসলে সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। এবং গোপালগঞ্জে যেই রাজনৈতিক নেতাকর্মী আওয়ামী লীগের, তাদের বাইরেও সাধারণ যারা জনমানুষ, তারাও অনেকাংশেই, আমি বলবো বহুলাংশেই আওয়ামী লীগের প্রতি তারা সিম্পাথাইজড এবং তারা আওয়ামী লীগের প্রতি অনুরক্ত, তাদের একটি টান বা ভালোবাসা কাজ করে। এখন রাজনীতির পদ্ধতিগত অনভিজ্ঞতা বলছি আমি এই জন্য, আওয়ামী লীগের যে দুঃশাসন, ফ্যাসিবাদ, এই যে তাদের যে অপরাধ, এটি তো শুধুমাত্র গোপালগঞ্জের মানুষ করে নাই, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলি সংগঠিত করেছে। তাদেরকে আপনি বিচারের জায়গায় নেওয়া, তাদেরকে জবাবদিহিতার জায়গায় নেওয়া, তাদের বিষয়ে যে স্ট্যান্ড, সেটাকে যদি আপনি একটি আইসোলেটেড ডিস্ট্রিক্টের সাথে মিলিয়ে আপনি যদি ওখানকার একদম 100% জনমানুষকে মানে শত্রুতার মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেন, এটি আমি বলবো যে চরমভাবে রাজনৈতিক দূরদর্শিতার অভাব। আমি আপা বলেছেন যে এই যে তারা জুলাই মার্চ করছেন, পদযাত্রা করছেন, কিন্তু গোপালগঞ্জে যাওয়ার আগে আমরা একটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ভাইব দেখলাম। অর্থাৎ তারা কেন যেন আমার কাছে মনে হয়েছে সংঘাতকে একটি ডেকে আনার একটা পায়তারা বা একটা টেন্ডেন্সি কাজ করেছে। এখন যদি আমি রাজনীতিতে শক্তির খেলার দিকে যদি বলি, যদি দেখতাম যে এনসিপি শক্তিমত্তার প্রকাশ ঘটিয়ে তারা সেখানে হোয়াট এভার যাই হয়েছে তারা যদি ফেরত আসতে পারতো, তাহলেও একটা, কিন্তু রাজনীতির মাঠে আমাদের দেশে নতুন না সংঘাত মারামারি, এটার একটা অন্যরকমের ব্যাখ্যা আসতো যে শক্তি প্রদর্শনের হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে এনসিপির নেতাদেরকে অসহায় অবস্থায় কিন্তু ওখান থেকে চলে আসতে এবং সেনাবাহিনীর সহায়তা নিয়ে। এর থেকে কি এটা ভালো হতো না? এবং এরকম রাজনৈতিক সংঘাতে কিন্তু আমরা সেই অর্থে বড় মানে ন্যাশন ওয়াইড কোনো প্রবলেম না হলে সেনাবাহিনী কেউ দেখিনি। হ্যাঁ, দেখিনি। কারফিউ চলমান, সেখানে যেতে হয়েছে, অর্থাৎ ওখানে সাধারণ মানুষ এজিটেট হয়েছে নেতাকর্মীদের সাথে। এর সঙ্গে এই কথাও সত্য যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন আসলে এই জুলাই গণহত্যার সময়ে
যারা অপরাধ করেছে, এর আগে পরে যারা অপরাধ করেছে, যারা হয়তো বা দেশের বাইরে যেতে পারেন নাই, একদম নিশ্চিন্ত আশ্রয়স্থল হিসেবে গোপালগঞ্জ কিংবা ওই সমস্ত জায়গায় তারা আশ্রয় নিয়েছেন, ওখানে অবৈধ অস্ত্রের মজুদ আছে, এই ধরনের শঙ্কা বা উপস্থাপনাও কিন্তু আমরা কিছুটা টের পেলাম বা দেখলাম। কিন্তু এর থেকে কি এইটা ভালো হতো না যদি এনসিপি তারা যে নতুন রাজনীতির কথা বলছেন, নতুন রাজনীতি পরিবর্তনের কথা বলছেন, তারা তো আমি মনে করি যে টোনটা যদি ডাউন করে গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে, সেখানকার শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, তারা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে ডাউন টোনিংয়ে সুন্দরভাবে তাদেরকে আহ্বানের মাধ্যমে, তাদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে যদি মত বিনিময় করতেন, তারা সেখানে শান্তিপূর্ণভাবে সভা করতেন, গোপালগঞ্জের মানুষের বক্তব্য শুনতেন এবং সেটার সাথে তাদের নতুন রাজনীতির ভাবনার একটি সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করতেন, আমি তো মনে করি যে সংঘাতেরও সৃষ্টি হতো না, নতুন রাজনীতির যে বাতাস সেটাও তারা গোপালগঞ্জের সেই আওয়ামী লীগের ঘাঁটিতে সেটা বয়ে নিয়ে আসতে পারতেন। এখন একটি জিনিস তো খুব প্রাসঙ্গিকভাবে বলতেই হয়, এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে একটি আমরা গোপালগঞ্জ কিংবা আশেপাশের কিছু জেলায় যে আওয়ামী লীগের যে সুদৃঢ় দুর্গ বলি আমরা, এখানে তো আছেই, এছাড়াও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যারা আদর্শ ধারণ করেন, যারা সমর্থক, জুলাই গণহত্যার পরে আমরা তো কাউকে অনুশোচনা করতে দেখি নাই, আমরা কিন্তু আওয়ামী লীগের সক্রিয় কর্মী সমর্থকদের কিন্তু এই ব্যাপারে নিন্দা জানাতে দেখি নাই, এটা হচ্ছে বাস্তবতা, এটাই আমরা দেখছি। তাহলে আমাদেরকে তো ধরে নিতেই হয় যে আওয়ামী লীগের নির্বাচনী যে হিসাব নিকেশে আমরা যদি 30-35 না বাদও দিই, অন্তত যদি 25-20% আমরা চিন্তা করি, বাংলাদেশের এই 20-25% মানুষকে আপনি কিভাবে ডিল করবেন? এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই মানুষগুলোকে আপনি কিভাবে নতুন রাজনীতির, নতুন কথার ছায়াতলে নিয়ে আসবেন, বা নাকি তাদেরকে আপনি প্রতিবার বিক্ষিপ্ত করবেন, বা তারা না আসতে চাইলে আপনি কি করবেন? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন, তারা যদি না আসতে চায় তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি হবে? এখন আমরা তো এরকম একটা বাস্তবতায় জিল্লুর ভাই এসে পৌঁছলাম যেখানে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হয় কোন হত্যাকাণ্ডটি কম নিন্দনীয়, কোন হত্যাকাণ্ডটি বেশি নিন্দনীয়। আমরা তো এরকম একটি আসলে মানে আমি বলবো যে আনসিভিলাইজড একটি সোসাইটির মতো আমরা মৃত্যুগুলোকে এখন জায়েজ না জায়েজ হিসাব করছি। এটা তো নতুন বাংলাদেশে আসলে হওয়ার কথা না। আমরা চাই না কোথাওই মৃত্যুর মুখোমুখি হোক, রাজনৈতিক সংঘাতে মারা যাক অথবা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে কেউ মারা যাক। আবার একই সঙ্গে তো এটাও সত্য যে আপনি যদি এই সংঘাত, এই দূরত্ব জিয়ে রাখেন, এই বিষয়গুলো তো বিভিন্ন অকেশনে মাথাচাড়া দিয়ে উঠবেই। এখন আমার মনে হয় যে দিস ইজ হাই টাইম, এই আমার মনে হয় যে রাজনৈতিক অনভিজ্ঞতার থেকে এই জায়গায় যে রাজনীতিতে যে অভিজ্ঞ মহল, তাদের খুব প্রজ্ঞার পরিচয় দেওয়া যে আওয়ামী লীগের এই যে একটি বাংলাদেশে যদি আমি ন্যূনতম 20%ও ধরি, যে এই জনগোষ্ঠীকে কিভাবে অ্যাড্রেস করবেন আপনি, কিন্তু তাদেরকে সংঘাতের পথে দিলে আপনি একটি রেজাল্ট আসবে, এখানে আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তো বোধ করি যেই পরিমাণ অবৈধ অস্ত্রের আমরা আওয়াজ পাচ্ছি বা শুনছি বা সম্ভাবনার কথা বলছি, গুপ্ত হত্যার সম্ভাবনা বেড়ে যেতে পারে এবং আওয়ামী লীগ আরও এক্সট্রিম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। এখন এই বিষয়গুলোকে আপনার অ্যাড্রেস করবার জন্য এই বর্তমান সময়ে যে ইন্টারিম সরকার, তার তো সেই ক্যাপাসিটি নেই। ভবিষ্যৎ সরকারগুলোর থাকবে কিনা সেটাও কিন্তু একটি প্রশ্ন। আপনার দুটো পয়েন্ট শেষ আমি এখন আসি যে প্রশাসনের ব্যর্থতা, ইন্টারিম গভর্নমেন্টের যে ব্যর্থতা, এই যে এনসিপি দলটি যে বাগড়ম্বর করে এটাকে একটা ভাইব তুলে, কোন সময়ে ভাইব তুললো, বিএনপির সাথে তারা একটি মনে হচ্ছে যে তারা একটা সমমাত্রার দল, জিয়াউর রহমান থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে তারা তাদেরকে অপমান অপদস্থমূলক কথাবার্তা বলে চরম একটি দূরত্ব তৈরি করে মনে করছে যে তারা একটা বিশাল শক্তিশালী সর্বেসর্বা, তারা ওই সময় এখানে গেলেন। তো তাদের শক্তিমত্তাটা তো আমরা দেখে ফেললাম দুদিন আগের ঘটনা। এবং আপনি দেখেন যখন বিএনপির মহাসচিব প্রেস রিলিজ দিয়ে নিন্দা জানালেন এবং একটা ব্যবস্থা নিতে বললেন, তখন কিন্তু পরিস্থিতি একটু ঘুরতে শুরু করলো এবং আপনি দেখবেন যে মানুষের সেন্টিমেন্টটা কিন্তু একটু আবার যে হোয়াট হ্যাপেন, তাদেরকে সেফলি নিয়ে আসার বা তাদেরকে রক্ষা করবার যেই অ্যাপ্রোচটা কিন্তু সামনে চলে আসলো।
আমি যেটা বলতে চাই, এই যে যে ঘটনাটি ঘটলো, এই যে এখানে এজিটেট করা হলো, সোশ্যাল মিডিয়াতে ভাইব তোলা হলো, এই যে ইন্টারিম সরকারের ইন্টেলিজেন্স কি করলো, এই ইন্টারিম সরকারের ইন্টেলিজেন্স, এনসিপির যে নেতাকর্মী যারা গিয়েছেন, আমরা তো জনসভার যে ভিডিও দেখলাম, আপা ঠিকই বলেছেন, অন্যান্য জায়গায় আমরা কিন্তু ভালো সারা আমরা পজিটিভলি দেখতে চাই। একটা রাজনৈতিক দলের যদি সুন্দর তার গাঠনিক বিষয় মজবুত হয়, সেটা যদি সুন্দর প্রক্রিয়া এগোয় ভালো, কিন্তু গোপালগঞ্জে তো আমরা সেই জনসমাগম দেখতে পেলাম না। তাহলে এই বাগাড়ম্বর করে আপনি গেলেন, আপনি সেখানে বিভিন্ন কথাবার্তা বলে একটি অলরেডি যারা সেন্টিমেন্টাল হয়ে আছে, এবং ওখানে আপনি জানেন সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়েছে, আপনি জানেন যে ওটি ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘাঁটি, তা আপনি ওখানে গিয়ে যে ভালনারেবিলিটি তৈরি করলেন, এটা কি ইন্টেলিজেন্সের কি নলেজে ছিল না? অথবা ইন্টেলিজেন্স কি তাদের কি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে তাদের কি প্রেডিক্টেবিলিটির মানে ইয়েগুলো কি, রেঞ্জগুলো কি, আমি বুঝতে পারলাম না। আপনি দেখেন পরবর্তীতে ওখানে তারা জানান দিল যে এখানে পুলিশ নাকি সহযোগিতা করছে না, আবার বলল যে আর্মি সহযোগিতা করছে না, নিরুপায়, আবার তারা বলল যে তাদেরকে হেল্পের জন্য এসছে। এই যে যে পরিস্থিতিটা, এটা কিন্তু শুভকর দেখছি না। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজনীতির এই পদ্ধতিগত অনভিজ্ঞতা, যেটার পেছনে নিশ্চিতভাবে এই ইন্টারিম সরকারের প্রচ্ছন্ন সমর্থন এবং এগুলোকে সমন্বয় করতে না পারা, দেশের রাজনৈতিক দলগুলোর যে সংখ্যানুপাতিক জনসমর্থনের এলাকা ভিত্তিক জায়গার যে অ্যানালাইসিস, সেটির অভাব, এবং সাধারণ জনমানুষকে একদম কোর রাজনৈতিক চিন্তা চেতনার বাইরেও তাদের পছন্দ অপছন্দের মূল্যায়নগুলোকে যথাযথভাবে অ্যাড্রেস করতে না পারার ফলে আজকে দেখলেন যে এই অবস্থা হয়েছে। তবে একটি জিনিস আমি মনে করি যে গতকালকের ঘটনা থেকে বেরোয় এসছে, সেটি হলো, আমি জানি না এই জিনিসটাও অ্যাড্রেস করা দরকার, সেটি হচ্ছে গোপালগঞ্জে আমরা যে অস্ত্রের ব্যবহার বা যেই সন্ত্রাসী কার্যক্রম দেখলাম, ইন্টারিম সরকার তো প্রথম থেকে এগুলো আসলে ব্যর্থ হয়েছেই, বাট এই যদি সেখানে অবৈধ অস্ত্র থেকে থাকে, যদি ওখানে সত্যিকারের অপরাধীরা থেকে থাকে, তাদের ব্যাপারে ইন্টারিম সরকার কি ব্যবস্থা গ্রহণ করবেন বা সেটাকে কিভাবে তারা অ্যাড্রেস করে কাউন্টার স্ট্র্যাটেজি নেবেন, এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আমি মনে করি যে যেই ট্রেন্ড এই যে এনসিপি নামক সংগঠন শুরু করেছে, এই সংঘাত কিন্তু আরো কিছু জায়গায় ছড়িয়ে পড়তে পারে, সেটা কম হোক বেশি হোক। কেউ তো মনে করেন শুধু সেই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে নেই, অন্যান্য দলের সঙ্গেও হতে পারে, যেখানে যে দল তাদেরকে, আমি তো বললামই যে বিএনপির সঙ্গে তার মনে হচ্ছে যে তুলনাটা একেবারে খুব হাস্যকর। মানে এমন একটি জায়গায় নিয়ে বিএনপির নেতাকর্মী সমর্থকদেরকে 10 মাসে বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখবার নেতৃত্বের যে প্রয়াস এবং এখানে যে ব্যর্থতা, সেটা যে এই ক্ষেত্রে এনসিপিকে রক্ষা করবার ক্ষেত্রে বা স্পেস দেবার ক্ষেত্রে খুব সফল হবে সেটা আমার কাছে মনে হয় না। না, এগুলো খুব প্রাসঙ্গিক কথা, এগুলো খুব প্রাসঙ্গিক কথা। তো এই জিনিসগুলো আলটিমেটলি আসলে গণঅভ্যুত্থান পরবর্তী জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেগুলোকে আসলে ফিকে করে দিচ্ছে। সো আমার নেক্সট প্রশ্ন আপনাদের দুজনের কাছে একই রকমের। আওয়ামী লীগ নিয়ে আপনারা কথা বললেন এবং রাজনীতির ছাত্র হিসেবে, মানে একাডেমিক স্টুডেন্ট হিসেবে আমার যেটা জানা, যে রাজনীতি, যেটা মাহমুদ হাবিব যথার্থই বলেছেন, রাজনীতি কিন্তু নিষিদ্ধ করা যায় না। হ্যাঁ, রাজনীতি নিষিদ্ধ করতে হয় জনগণের মধ্য দিয়ে, এমনকি রাজনৈতিক দলকেও আসলে নিষিদ্ধ করে কোনো লাভ হয় না। ধরেন অনেকে উদাহরণ দেন যে জার্মানিতে নাজি পার্টি নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিউ নাজি পার্টির কথা কিন্তু বলেন না। সো দিস ওয়ে দ্যাট ওয়ে এটা থাকবে। এবং আপনি যেটা বলেছেন যথার্থই 30 to 35%, এটা না হয় 20 to 25, এটা যদি 10% হয়, আপনি 10% এই মানুষকে আপনি কি করবেন, কি করবেন? আমার প্রশ্নটা খুবই সরাসরি এবং খুবই অপ্রিয় প্রশ্ন হতে পারে, যে আওয়ামী লীগ তো তার অপকর্মের জন্য তাকে যেভাবে বিতাড়িত করা হয়েছে এবং বিতাড়িত হয়েছে, এর চাইতে আওয়ামী লীগের মতো একটা দলের বা তার শেখ মুজিবের কন্যার জন্য এর চাইতে লজ্জার, অসম্মানের, অপমানের কিছু নেই, এর চাইতে বড় কিছু হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তার 15 বছরের শাসন আর এই 11 মাসের শাসনের মধ্যে, এবং যদি সরাসরি না বললেও পরোক্ষভাবে অনেকে মনে করেন এনসিপি হচ্ছে সরকারি দল, তাদের যে রাজনীতি বা আওয়ামী লীগের বিকল্প যে রাজনৈতিক শক্তির উত্থান এখন নানাভাবে জোট প্রক্রিয়ার মাধ্যমে, ইডিওলজিক্যালি নানাভাবে যে শক্তির উত্থান হচ্ছে, এবং যারা মধ্যপন্থার বিএনপি, একসময় বিএনপিকে মনে করা হতো, এবং রাজনীতিটি আমরা দেখেছি যে ডান ঘেঁষা
মধ্যপন্থা রাজনীতি করছে, বিএনপি এখন পুরোপুরি সেটা মধ্যপন্থা রাজনীতি করতে চাইছে, এবং বিএনপির বিপক্ষে যে রাজনৈতিক শক্তির উত্থান, আওয়ামী লীগ আমি সিনের বাইরেই নিয়ে যাচ্ছি, এই শক্তিকে আপনি কিভাবে দেখেন? এবং এই শক্তি আসলে আপনি যদি ইন টার্মস অফ ইডিওলজি বলেন, পলিটিক্স বলেন, করাপশন বলেন, নেপোটিজম বলেন, নৈতিক অবস্থান দেখেন, 15 বছরের তুলনায় 10 মাসে তারা যেটা দেখালেন, এবং গভর্নেন্সের কথা যদি সরকারকে আমরা টেনে আনি, তাহলে তারা কতখানি আশা জাগাতে পারে মানুষের জন্য, কতখানি বেটার আসলে তারা? বেটার ওয়ার্স্টের আসলে ওইভাবে হিসাব না করে আমি, আপনি যেটা বললেন, আমি তার আগে দুটো কথা বলি। আমি একটা জিনিসকে প্রত্যাখ্যান করছি, কিন্তু প্রত্যাখ্যান করে আমি কি করব? মুশকিল হচ্ছে যে প্রত্যাখ্যান করতে হলে কিন্তু রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করতে হলে আরেকটা রাজনৈতিক মতাদর্শ দিয়ে এটা করতে হবে, এটার কোনো বিকল্প নাই। দেখুন, এখানে একটা জিনিস আমি খুব ক্লিয়ার করি, সেটা হচ্ছে আওয়ামী লীগ তার 15 বা 17 বছরে যে ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটিয়েছে, মানে তাদের নির্যাতন এবং অপরাধের, মানবাধিকারের বিরুদ্ধে অপরাধের যে মাত্রা, এটা কিন্তু জুলাই মানে 24 একেবারে সব ধরনের, মানে সব বাস্তবতাকে, মানে এটা কি কল্পনার আমাদের জগৎটা, সেটাও তারা ভেঙে দিয়েছে। এইটা শাস্তি হতে হবে কিভাবে? এইটা শাস্তি হতে হবে দল হিসেবে। আওয়ামী লীগের দায়ভারটা হলো যে আপনি যদি কোনোই দায়ভার না দেন, দল হিসেবে কোনো দায় তাদের বহন না করতে হয়, শুধু নেতাদের ওপর দিয়ে যায়, তাহলে কিন্তু আগামীতে দৃষ্টান্তটা সঠিক হয় না। কিন্তু সেটা কি নির্বাহী আদেশে? না, নির্বাহী আদেশ কোনো অর্থেই না, নির্বাহী আদেশ না, বরং আইনগতভাবে কিছু করার আছে কিনা, যেটা বারবার আমরা বলেছি। এটা ফেব্রুয়ারি মাসে আমাদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। আমরা ডিফারেন্ট আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, এই কোশ্চেনটার উত্তর আপনারা দুজনে আমাকে জাস্ট 10 সেকেন্ডসে দেন। আপনাদের কি ধারণা যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে, ধরেন গত 11 মাসে যা ঘটেছে আমরা সেটা যদি না দেখি, জুলাই আগস্টের পরে 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে যদি একটা নির্বাচন হতো, এখনো যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ যদি সেখানে পার্টিসিপেট করতে পারে, এবং আমি জানি না তারা পার্টিসিপেট আদৌ, মানে 3 মাসের মধ্যে যদি ফ্রি করে দিল, তারা কে সামনে আসবে আর কে ইলেকশন করবে, কতজন ক্যান্ডিডেট তারা দিতে পারবে আমি সেটা জানি না, তারা কত ভোট পেত আসলে? না, এইটা কিন্তু তারা কিন্তু ভোট পেত। আপনাকে এবার বলি, যদি 3 মাসের মধ্যেও হতো, 4 মাসের মধ্যে পার্সেন্টেজটা হয়তো কমে আসতো। রিজনটা আপনাকে বলি, আজ পর্যন্ত আমি একেবারে আমি সেটা বলিনি, কত ভোট পেত? ভালোই ভোট পেত। এখন যে এদের চেয়ে মানে কারণটা বলছি আপনাকে, আওয়ামী লীগ তো গ্রাসরুটে তাদের স্ট্রেংথ অনেক হাই, এটা আপনি অস্বীকার করার সুযোগ নাই। এবং গ্রাসরুটের লোকেরা দে ডু নট ট্রাস্ট যে কোনো অন্যায় হয়েছে। আপনি কোনো আওয়ামী লীগের পাবেন না যে তার মধ্যে বিন্দুমাত্র রিমর্স আছে। ফলে তারা যে একটা অংশ যারা সুশীল বা যারা বুঝেছে অপরাধটা কি, তারা ভোট দিত না, কিন্তু সেই সংখ্যাটা বেশি না। আওয়ামী লীগের টোটাল ভোটের এভারেজ যদি 30% ইয়াংদের মধ্যে ভোটটা তারা অনেক কম্পিটেন্ট। ধরেন আমরা যদি শুধু ইয়াংদের পারসেপশন, তারা অনেক কম্পিটেন্ট, কিন্তু ওভারঅল ভোটের পরিক্রমায় যদি আওয়ামী লীগ ক্ষমতা, ইয়াং ভোটারের সংখ্যা তো বাংলাদেশে এখন মানে 4 কোটি প্লাস, কারণ কিন্তু আপনার টোটাল ভোটারও তো 12 কোটি, ওটা মাথায় রাখতে হবে। কাজে সেই ক্ষেত্রে ইয়াং ভোটারের প্রেজেন্স হয়তো এটা কমিয়ে আনতো, কিন্তু সেটাও কিন্তু 20 নিচে নামাটা বা 18, আমার নিজের একেবারে যদি 3 মাসের মধ্যে হতো তখন হয়তো 17-18 হতো, কিন্তু 20 আমার নিজের ধারণা একেবারে মিনিমাম, মানে 18 থেকে 20 এটা আমার ক্যালকুলেশন। রিজন হলো 15-20% ভোট পেত, কিন্তু আসন তারা সেই হিসেবে অনেক একেবারে। এবং আপনি যে বলছেন যে কাদেরকে দিত, কিছু আসে যায় না, কিন্তু নৌকা প্রতীকটা থাকলে, কারণ এখন আওয়ামী লীগ, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি শক্তিটাকে সেরকমই বিবেচনা করেন, তাদেরকে আপনি আছে সুযোগ আছে, ওইটাও আমি বলছি যে এই যে নৌকা এটা একদিনের প্রসেস না জিল্লুর ভাই, এটা একটা স্লো প্রসেস। এই যে নৌকাটাকে ভোট দিচ্ছে, কারণ কি জানেন, সে বিশ্বাস করছে যে তার এই মার্কা বা তার দলের সাথে ষড়যন্ত্র হয়েছে আন্তর্জাতিক, এটা তারা একেবারে গিলে খেয়ে বসে আছে এবং তারা বিন্দুমাত্র রিমর্স নাই। আপনি যখন মাঠের একজন আওয়ামী লীগের সাথে কথা বলেন, আপনি জোর করে চেঞ্জ করতে পারবেন না, এটা জোর করে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ফ্যাক্ট গুলো আমি যদি এবার, আপনি যে বলছেন জোটের কথাটা, আমি এবার বলি, আমাদের সবচেয়ে বড় 11 মাসের ব্যর্থতা, একটা প্রপার ন্যারেটিভ যেটা নিয়ে যাওয়া মাঠের পর্যায়ে আওয়ামী লীগ কর্মীদের কাছে, যে আসলে আওয়ামী লীগ এই বাংলাদেশের সাথে কি করেছে। শুধু মানুষ হত্যা তো করেনি, দেশটাকেই তো ঝাঁঝরা করে দিয়েছে। এই দেশটা তো মানে এক অর্থে মানে মানে বিক্রি হয়ে যাওয়া দেশে পরিণত হয়েছিল। এই বাস্তবতাটাকে নিয়ে আমরা কাজ করার চেয়ে এখন
সমস্যাটা হয়ে গেছে যে জোট নিয়ে কথা বলছি বা যে রাজনৈতিক শক্তিগুলো নিয়ে কথা বলছি এখন টানাটানি হয়ে গেছে ক্ষমতার। এখন কিন্তু আর আদর্শিক নাই এই লড়াইটা। আদর্শিক লড়াই থাকলে সম্মিলিতভাবে একটা প্রপার ন্যারেটিভ তৈরি করা হতো, যে ন্যারেটিভ নিয়ে যাওয়া হতো। এটা স্লো, কারণ যিনি তার সমগ্র জীবনের নৌকাতেই শুধু সিল মেরে এসেছেন তিনি হয়তো মোটিভেটেড হতেন না, কিন্তু তার স্ত্রী হতে পারেন, তার সন্তান হতে পারে। এটা স্লো প্রসেস। আমি আবারও বলি, রাতারাতি একটা রাজনৈতিক দলকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না যতক্ষণ ওই দলটা প্রাসঙ্গিক থাকে। এইখানে বা মুসলিম লীগ কিন্তু বাংলাদেশ থেকে কোনো চেষ্টা ছাড়াই আপনার এক্সটিংক্ট হয়ে গেছে। কারণটা কি? অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এই রাজনীতির সাথে প্রাসঙ্গিকতা, আপনি বলছেন ক্যান্ডিডেট কারা হবে, অসংখ্য এবার ফেস দেখবেন যারা, আমার যদি ভুল না হয়, তারা জাতীয় পার্টি, হাত পাখা, এই সমস্ত মার্কা দিয়ে বেরিয়ে আসবে। এবং এটা আমি একটা পলিটিক্স যতটুকু আমি ফিল করি, বুঝি, আমি আমার প্রেডিকশনটা আজকে আপনাকে একদম প্রকাশ্যে লাইভেই বললাম যে এটাই তাদের ওয়ে হবে। এই যে শক্তির কথাটা বলছেন, যে আমাদের তরুণদের প্রথম প্রয়োজন ছিল এইটার উপরে কাজ করা, এমন একটা জায়গা তৈরি করা, তাদের এমন একটা শক্তি। যদি আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দিলাম, হাসিনা চলে গেলেন, তাদের নেতাদের কাউকে দেখা যাচ্ছে না, মানে আওয়ামী লীগ নাই, এটা কিন্তু না। এটা হচ্ছে, এটা এক ধরনের অদ্ভুত ধরনের একটা ইলিউশনের মধ্যে তারা বসবাস করছেন। তারা কি করছেন? তাদের এখন সমস্ত চেষ্টা হচ্ছে নির্বাচনটাকে হয় পিছিয়ে দাও, আর যদি নির্বাচন হয় তাহলে বিএনপির বিরুদ্ধে এনসিপি, আপনার ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম সবাই মিলে একটা জোট করো। এই জোট কার ভোট কমানোর উদ্দেশ্যে? আওয়ামী লীগের ভোট কমানোর উদ্দেশ্যে নয়, বিএনপির ভোট কমানোর উদ্দেশ্যে। বিএনপি যেন কোনোভাবেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন নির্বাচিত না হতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন কোনোভাবেই মানে একটা ফেয়ার পার্টি হিসেবে স্টাবলিশ না হয়। এদের মটোটা কি জানে? ওই জর্জ অরওয়েলের একটা, আপনার অ্যানিমাল ফার্মটা আমরা সবাই পড়েছি, পাঠ্যও ছিল, আসলে প্রচুর পড়তে হয়েছে। ওই যে এভরি অ্যানিমাল ইজ ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স। এরা হচ্ছে, এই যে আপনি দেখেন আমাদের শুধু জুন মাসে 364টা হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়েও এই সংখ্যাটা বোধ হয় 347টা, জুলাই কিন্তু এই সংখ্যাটা এক্সিট করতে যাচ্ছে। কাঁদছেন কিন্তু শুধু একজনের জন্য। আপনি যখন মানে রাজনৈতিক পরিচয়ে মানে কক্সেস বাজারে মেরে ফেলা হলো, একজনকে হত্যা করা হলো, তখন আপনি বলছেন জমি জমার বিরোধ। আরে ভাই, এটা কি ছিল? এই হত্যাকাণ্ডটা কি ছিল? এটা একেবারে সব অর্থে নিন্দনীয়। কিন্তু আপনি এটাকে টেনে যখন পলিটিক্যাল বানান, টেনে যখন একটা চাঁদাবাজির ঘটনা বানান, একটা অবৈধ কি ব্যবসাটা, কি ব্যবসাটা পুরোটাই অবৈধ, চুরি করা তারের ব্যবসা। এই ব্যবসার প্রতিদ্বন্দ্বিতায় একজন আরেকজনকে যখন খুন করে, সেটার জের যখন তারেক রহমান পর্যন্ত টানা হয়, তখন তাদের চিন্তা করা দরকার ছিল যারা আসলে শত্রুটাকে। তোমার শত্রু যদি আওয়ামী লীগ হয়, তোমার ন্যারেটিভটা ওইভাবেই তৈরি করতে হবে। ট্রাই টু গেট দ্য ভোট অফ আওয়ামী লীগ। এই 20% ভোটকে ভাঙতে 15 করতে হবে, 12 করতে হবে, 10 করতে হবে, 8 করতে হবে। ওই বক্তব্য দিয়ে স্টেজে যে ওই সরকারি পাহারায় আপনার মুজিববাদ বা যাবে না, কিন্তু বরং জেগে বসবে বাংলাদেশে। আপনি আরেকটা মুজিববাদ তৈরি করছেন। আপনি সব কিছু নিয়ে কথা বললেন, মুরাদনগরে যে হত্যাকাণ্ডটা ঘটলো, আজকে আপনি জুলকারনাইন সাহেবের একটা পোস্ট দেখেছেন? আমি ভদ্রলোকের এই পোস্টগুলো দেখেছি। এবং ওই যে সেখানে যে প্রথম মানে যে 2 জন ভিকটিম বেঁচে আছে, মারা গেছে 3 জন, পিটিয়েছে এবং কুপিয়েছে 5 জনকে, তার মধ্যে 2 বোন আছে ঢাকায়। তারা যাকে তার প্রধান উস্কানিদাতা বলছে, সেই ভদ্রলোক বসে আছেন আমাদের উপদেষ্টার বাবার সাথে। আপনি ডিসি এবং চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই মুরাদনগর, কুমিল্লার ওই অঞ্চলে প্রথম যে হত্যাকাণ্ডটা হয়, বিএনপির এক ছেলে, ওই পরিবারও দায়ী করে কিন্তু এই উপদেষ্টাকে। এখন এগুলোর পিছনে সত্যি কি আছে, মিথ্যা কি আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু প্রশাসনিক মানে চাপে ওই তো শেখ হাসিনা ওইভাবেই বসেছিলেন। ওটা তো তার স্টাইল। আপনি প্রশাসন দিয়ে সব উদ্ধার করবেন, আপনি প্রশাসন দিয়ে ভোট পাবেন, আপনি প্রশাসন দিয়ে মুজিববাদ গায়েব করবেন, এটা তো হতে পারে না। 11 মাসে আপনি যেটা করছেন, দেশকে একটা প্রচণ্ড বিপদের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি এমন একটা জোট নিয়ে চিন্তা ভাবনা করছেন, যে জোট বাংলাদেশের সাধারণ মানুষের মন মানসিকতা প্রত্যাখ্যান করে। জামাত ইসলাম তার বাস্তবতা নিয়ে যে যা ভোট পায় পাক, হাত পাখা তার বাস্তবতা নিয়ে যে কটা ভোট মানে পায় পাক। আপনি দেখুন, ইনারা হচ্ছেন সরকারের সর্বোচ্চ সুবিধা মানে ভোগী ব্যক্তিদের একজন। বিগত সরকার, জামাত ইসলাম না, আমি হাত পাখার কথা বলছি। সরকারের যে মানে উল্টে যাচ্ছে, এটা কিন্তু 5-7 দিন আগে থেকে জিল্লুর ভাই জানা গেছিল। তখন বহু ইনফ্লুয়েন্সার ইন্টারন্যাশনালি তাদের বক্তব্য চেঞ্জ করেছিলেন, বয়ান চেঞ্জ করেছিলেন, বহু নায়ক নায়িকা, গায়ক গায়িকা রাস্তায় নেমে এসেছিলেন। কিন্তু যারা প্রথম থেকে এখানে যুদ্ধ করেছেন, যারা ওই সময় সুবিধা ভোগেছিলেন, এরকম অনেক মানুষ কিন্তু এখন এই তরুণদের দলটাই আছেন। তাদের একজন আবার লিখেছেন সালাউদ্দিন সাহেবের এই গুম নিয়ে, যে পালিয়ে যাওয়া, কতখানি নারকীয় চিন্তা ভাবনা হলে
হলে, আমি নারকীয় শব্দটা ব্যবহার করব কারণ আমি যেহেতু গুম হয়েছে আমি এটা বিভৎসতাটা জানি, তাদের কোনোদিন কোনো ধারণাও নাই যে রাজনীতিতে আসলে কতখানি পে করতে হয়। আপনি সেই সময়েও প্রিভিলেজ ছিলেন, আপনি এখনও প্রিভিলেজড। আপনার কাছে তো পালিয়ে যাওয়াই মনে হবে। যখন দিল্লির শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সাথে এক্সাইলে পাঠিয়ে দেওয়া তারেক রহমান, যার পরিবারের নিরাপত্তার তার 1 সেকেন্ড উপায় ছিল না বাংলাদেশে টিকে থাকার, এই এক্সাইলে পাঠিয়ে দেওয়া তারেক রহমানকে নিয়ে তারা এক জায়গায় কথা বলতে পারেন, তখন তো আমার মনেই হয় যে ইনাদের রাজনৈতিক প্রজ্ঞা, জানা, পড়াশোনা সবকিছুর ব্যাপক অভাব আছে। আপনি খালি স্টেজ পেলেন আর মাইক পেলেন, সেটাই যদি আপনাকে একটা কি বলবো মিনিংফুল কথা বলার জন্য যোগ্য করে দেয়, তাহলে তো বাংলাদেশের সবাই মিনিংফুল কথা বলতে পারতো, সবাই রাজনৈতিক দলের নেতা হতে পারতো। এই জায়গাটাই অনেকখানি সতর্ক হওয়া প্রয়োজন। আমরা চাই যে তরুণ দলটা টিকে থাকুক, তারা এমন একটা শক্তিতে পরিণত হোক যেখানে নেপোটিজমের বাইরে একটা থার্ড পাওয়ার হিসেবে তারা ডেভেলপ হোক নিজেকে। কিন্তু তার মানে এই নয় যে তারাও ওই স্বৈর শাসনের ছায়ায় ওই সেম একটা ফিগারে পরিণত হবেন। সরি, এইটা আমরা কেউ দেখতে চাই না। জিলু ভাই, এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমার রিয়েলাইজেশন হচ্ছে যে মানুষের চিন্তা চেতনায়, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় একটা বিশাল, ইভেন ভাবনা চিন্তায় বিশাল একটা পরিবর্তন এসছে, যেটা আমরা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বয়ানে শুনি, কিন্তু আসলে তাদের কাজের মধ্যে সেটার রিফ্লেকশন আমরা দেখি না। এই কথা ঠিক যে আওয়ামী লীগের যে দুঃশাসন, যে ফ্যাসিবাদী শাসন আমরা দেখেছি, শুধু আওয়ামী লীগের দুঃশাসন ফ্যাসিবাদী শাসন নয়, এই টাইপের ফ্যাসিবাদ বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়েছে। এখন এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় অপ্রাসঙ্গিক হয়েছে, কিন্তু এই অপ্রাসঙ্গিক পড়তে যে আপনার মেথোডোলজি, যেই পলিটিক্যাল কমিটমেন্ট, অন্তত এটাকে অপ্রাসঙ্গিক করার সফলতার জায়গায় পৌঁছানোর জন্য যে ন্যূনতম ঐক্যমত, সেই জায়গায় আমার মনে হয় যে আমরা বারংবার ফেল করছি। আমি একটু আগে ভাবছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে নতুন দেশ বিনির্মাণের কথা, সংস্কারের কথা বলছিলাম, সেখানে আমরা কয়েকটা অ্যাপ্রোচ কিন্তু সুস্পষ্টভাবে দেখতে পারি, এবং এই অ্যাপ্রোচগুলোর মধ্যে আসলে দূরত্ব অনেক বেশি। তারপরেও যেটা বললাম যে গণ অভ্যুত্থানের পরে যেই অপ্রাসঙ্গিক রাজনীতিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করবার যে ঐক্যমত্যের জায়গায়, এই জায়গায় যেই এফোর্টটা দেওয়ার উচিত ছিল বা কাজ করার দরকার ছিল, এই জায়গায় বারংবার আমার মনে হয় যে প্রত্যেকটা, আমি এই জায়গায় বলবো দ্ব্যর্থহীনভাবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বের জায়গায় কিছু কিছু ব্যর্থতা আছে। আপনি দেখেন, আমরা একটি রেভলিউশনারি অ্যাপ্রোচ দেখেছি, যদিও এটা রেভলিউশনের পর্যায়ে পড়ে কিনা বা রেভলিউশনের সেই ক্যাটাগরিগুলো এখানে আছে কিনা সেগুলো নিয়ে কথাবার্তা আছে, কিন্তু রাজনৈতিক বয়ানে আমরা একটা রেভলিউশনারি অ্যাপ্রোচ দেখেছি। এটা এনসিপি বা আরও কিছু কিছু ছোট ছোট সংগঠনগুলোর আমরা দেখেছি, বিভিন্ন বক্তব্যের মধ্যে তারা সেই বিপ্লবী চেতনা আমরা দেখি। এই বিপ্লবী চেতনা যদি সংস্কারের জায়গায় বা পরিবর্তনের জায়গায় বোধোদয় তৈরির ক্ষেত্রে যদি একটি নিয়ামক হিসেবে কাজ করে, সেটা পজিটিভ, কিন্তু এটা রাষ্ট্রের যে শাসনতান্ত্রিক ব্যবস্থা, সেখানে রেভলিউশনারি অ্যাপ্রোচকে আবার ইনসার্ট করবার যেই মেকানিজমগুলো আছে, এগুলো এত সহজ না। আমরা আরেকটা দেখলাম যে একটা মধ্যপন্থার, যেটা আমরা দেখি যে ডেমোক্রেটিক অ্যাপ্রোচ, যেটা আপনি বিএনপি বা এই সম্ভাবনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যেই নির্বাচনহীনতা দেখেছি, যেই অপশাসনের জায়গা দেখেছি, যেই সুশাসনের অভাব দেখেছি, সেগুলোকে অ্যাড্রেস করবার, সেগুলোকে সংশোধন করে নতুনভাবে রাষ্ট্র পরিচালনার আমরা যে স্পিরিটটা, সেটা আমরা একটা ডেমোক্রেটিক অ্যাপ্রোচের মধ্যে দেখেছি। আরেকটা আপনি দেখবেন, আপনি রিসেন্ট যে ইসলামী ঐক্যজোটের তো না, হাত পাখার যিনি, উনার বক্তব্যের মধ্যে আপনি দেখেছেন যে কোনো একটা টক শোতে উনি বলেছেন যে উনি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান, যদিও এটার উনি সামগ্রিকভাবে ব্যাখ্যা দেন নাই। তো এই জাতীয় কিছু রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ইসলামিক আইডিওলজিক্যাল অ্যাপ্রোচ আমরা একটা খেয়াল করেছি। এখন আমরা যেই রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছি, এই যে রেভলিউশনারি অ্যাপ্রোচ, ডেমোক্রেটিক অ্যাপ্রোচ এবং ইসলামিক আইডিওলজিক্যাল অ্যাপ্রোচ, এদের কিন্তু যদি একাডেমিক বা থিওরিটিক্যাল চিন্তা করি, দূরত্ব অনেক বেশি। কিন্তু আমরা কিন্তু জুলাই পরবর্তী অন্তত 2-3 মাস কিন্তু কিছু বিষয়ে আমরা কিন্তু ঐক্যমত হয়ে যাওয়ার বিষয়ে আমরা কিন্তু একটা আশাবাদ বা আশার আলো দেখছিলাম, যেটা এই মুহূর্তে ফিকে হয়ে আসছে। অর্থাৎ যার অ্যাপ্রোচ বাস্তবায়নে কিংবা রাজনীতির ময়দানে সেটার প্রতিফলন ঘটানোর জন্য
অথবা নির্বাচনী ব্যবস্থায় সেটার ক্যাশ করবার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছেন। এখন এখানে যেই সমস্যাটা দাঁড়ালো সেটি হচ্ছে যখন এই যে জুলাই গণঅভ্যুত্থান সফল করবার স্টেক হোল্ডার যারা দাবিদার, তাদের মধ্যে সুনির্দিষ্টভাবে নিশ্চয়ই আরও বেশ কিছু অ্যাপ্রোচ ছোটোখাটো রয়েছে, কিন্তু এই যে সুনির্দিষ্টভাবে যে 3টে অ্যাপ্রোচের কথা বলছি, এই তাদের মধ্যে চিন্তার জগতে যে এখন অমিল, আপনি দেখবেন যে প্রতিটি বিষয়ে যে আমরা বাদানুবাদ যেই বিরোধ দেখতে পাচ্ছি, সেই জায়গার থেকে কিন্তু ওই যে ফ্যাসিবাদী রাজনীতি বা আওয়ামী দুঃশাসনের রাজনীতি, সুশাসনের অভাবের রাজনীতির যে মৌলিক স্ট্রাকচার তৈরির যে আমরা একটা সংকল্প ছিল, সেই জায়গা থেকে আমরা কেন যেন একটু স্ক্যাটার হয়ে গেছে। এখন এইটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং এই জায়গায় আমরা একটা আশা তো শুরুর দিকে করেছিলামই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার নিজেরও বয়স হয়েছে, ওনার সেই উপদেষ্টা পরিষদ যেরকমই হোক, সেটাকে আমরা এনজিও গ্রাম বলি বা যেই গ্রামই বলি, অন্তত উনি এই যে ঐক্যমত্যের জায়গাটায় নিয়ে আসবার জন্য ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন। কিন্তু এই মুহূর্তে যদি আমি এই আমার সহ-আলোচক জিলু ভাই আপনাকেও বলি, দেখেন এই মুহূর্তে কোথায় আপনার ফ্যাসিবাদ নির্মূলের সংকল্প, এই মুহূর্তে কোথায় এই যে আমরা যে বিচারের কথা বলেছিলাম সেই বিচারের পর্যায়ে আপনি এই মুহূর্তে কোথায় সেই মৌলিক সংস্কারের কাজগুলো ঠেকেছে দেখেন। মনে হচ্ছে কোনো কিছুর ওই আমরা ফাউন্ডেশনের জন্য ওই কিছু মাটি খুঁড়েছিলাম, ওই ঝড় বৃষ্টি এসে সেই যেটি খুঁড়েছিলাম সেখানে সেই আবার কাদামাটি ঢুকে আমার মনে হয় যে ফাউন্ডেশন তৈরির যে কাজটি সেটিকেই এখন নষ্ট করে দেওয়ার উপক্রম হয়েছে। রাজনীতিতে অসম প্রতিযোগিতা যেমন থাকে, আবার রাজনীতিতে এমনও হয় যে অসম শক্তিগুলো অনেক সময় ভাইটাল হয়ে যায়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপরীতে একটি মোর্চা গঠনের মতো বিভিন্ন তৎপরতা দেখতে পাই বা আপাও বলেছেন, সেটাকে আমি নির্বাচনী রাজনীতির হিসেবে আমি এটাকে মনে করি না, মানে এটা কোনো খারাপ কিছু নাই, করতে পারে যার সাথে যার নেগোসিয়েশন হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই নেগোসিয়েশনটা তো আবার যেই আমরা যে রাজনীতির যে বলি যে এটা তো নিয়ত পরিবর্তনশীল, সেটা তো আবার বিএনপির দিকেও কিছু শক্তি ঘটতে পারে। ওই সমস্ত জায়গায় আমার কাছে মনে হয়েছে কেন যেন বড় দল হিসেবে বিএনপির কিছু কিছু জায়গায়, যেমন আজকে এই চরমনায়ের যেই পীর সাহেব উনি যেই ভাষায় কথা বলেছেন, আমার মনে হয় যে তাকে হাইলাইট করে তাকে খুব গুরুত্বপূর্ণ দেখিয়ে খুব বক্তব্য দিয়ে বরঞ্চ মার্কেটে তার ওই টেম্পো কিছু বাড়ানো হবে, বই আমার মনে হয় যে হবে না, বরঞ্চ একটা আর্টিফিশিয়াল ভাইব তৈরি হবে যে তারা বোধহয় বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা একটা জায়গায় গিয়েছে। একইভাবে আমি মনে করি যে বিচ্ছিন্নভাবে এনসিপির কিছু নেতাকর্মীরাও বিভিন্ন কথাবার্তা বলছেন, সেটার কাউন্টার আমরা সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকে শুনলে সেখানে কিন্তু রাজনৈতিক যে ডায়াগ্রাম সেটা কিন্তু জনমানুষের মধ্যে প্রবাহিত হয়, যেটা যে তাহলে বোধহয় এত বড় নেতা তাকে এমনভাবে অ্যাড্রেস করে বলছেন, এখানে বোধহয় একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক খেলা চলছে। আমি মনে করি যে এই যে ডেমোক্রেটিক অ্যাপ্রোচের যেই ফোর্সটা বিএনপি সহ অন্যান্য, আমি তো মনে করি যে এখানে কিছু এক্সট্রিম ফোর্স ছাড়া অন্যান্য শক্তিগুলোকে শুধুমাত্র এই ঐক্যমত্যের জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে না, এই নির্বাচনী যে মাঠ বা নির্বাচনী যে দৌড়, সেইখানেও আমি মনে করি যে নিজেদের ছাতাতলে নিয়ে এসে আমি মনে করি যে পরিস্থিতি পাল্টে দেওয়ার, যেটাকে বলে যে রাজনৈতিক দক্ষতার মাধ্যমে, সেই সুযোগটা আমি মনে করি কাজে লাগানো উচিত, রেদার দেন এই যে কিছু শক্তিকে। আমি জাস্ট আপনার কথার সূত্র ধরেই প্রশ্নটা আসলে করতে চাই আমি শেষবারের মতো আপনাদের দুজনের কাছে, যে আসলে নির্বাচন আপনারা কবে দেখেন, সামনের দিনগুলো কীরকম দেখেন, এবং আপনি যেটা বলছিলেন যে হয়তো বিএনপি নেতারা একে অগুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ করে তোলার যে চেষ্টা সেটা বাদ দেওয়া উচিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বলছিলেন যে অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, বাংলাদেশের মানে ভোটের হিসাব যদি আপনি বিবেচনা করেন
বিএনপি আওয়ামী লীগের বাইরে আসলে কার কি তেমন ভোট আছে, এবং এই জোট করার রাজনীতি এটা আসলে ছোট দলগুলোরই কি উপকার হয় আর বড় দলেরই কি উপকার হয়, সেটা আমি একটু বুঝতে চাই, যে আদৌ কোনো উপকার হয় না। আমি এটা নিয়ে বহুবার লিখেছিও বলেছি যে এটা আসলে ছোট দলগুলোকে ধ্বংস করা হয়, তারা কোনোদিন এই বটগাছের নিচে লতাপাতাই থাকে, দাঁড়াতে পারে না। আর বড় দলেরও আসলে তেমন কোনো, আপনি যদি ভোটের হিসাবে যোগ করেন তাদের কার কি কোথায় ভোট আছে। বরং আমি মাঝখানে একবার আমার একটা ব্লগের মধ্যে বলেছিলাম যে বড় দলগুলো যদি তাদেরকে অ্যালাইজ মনে করে, তাদেরকে তাদের ইলেকশনের সময় নিজেদের ফান্ড থেকে কিছু ফান্ড দিক, তারা ইলেকশন করুক, ক্ষমতায় গেলে তাদেরকে ব্যবসা বাণিজ্য দিক। কিন্তু এই এমপি মন্ত্রী বানিয়ে আসলে দেশের জনগণের উপকার হয় না। ধরেন যে বিএনপির বা আওয়ামী লীগের একটা সিরিয়াস ক্যান্ডিডেট, তার জায়গায় আপনি দলের ওই জোটের স্বার্থে এমন একজনকে দিলেন, মানুষ তাকে তো আসলে বাধ্য হয়ে ভোট দেয় বা খুব অটো জিতে। তাতে ভাবে বলতে গেলে এই যে বানরের রুটি ভাগাভাগি না, আমি আপনার সাথে একমত যে এটা আসলে কোনো লাভ হয় না, বরং গ্রুপ অফ প্যারাসাইটস তৈরি। গ্রুপ অফ প্যারাসাইটস এর সমস্যা হচ্ছে কখনো হয় এই ডালে জাম্প করছে না ওই আমরা, এটা হচ্ছে একটা এমন একটা অসুস্থ পলিটিক্যাল মানে পজিশন তৈরি করে তাদের জন্য। এটা করতে গিয়ে যে এফোর্ট দেওয়া হয়, সেই এফোর্টটা যদি নিজ নিজ দলে দেওয়া হয় অনেক বেটার রেজাল্ট আছে। এবং যেটা হয় যে এটা করতে যে ডিস্টরশন হয়, মানে মাইন্ডসেটটা ডিস্টরশন হয়, ইনার আর কোনোদিনই প্রকাশ্যে বুক ফুলিয়ে স্বাধীনভাবে রাজনীতিটা করার মানে সুযোগ থাকে না। এই কারণে আপনি দেখবেন গুপ্ত সংগঠন, এই হঠাৎ গতকাল ছাত্রদল ছিল, আজকে ছাত্রলীগ ছিল, আজকে শিবির, হঠাৎ এই যে চেঞ্জগুলো, রিজন হচ্ছে ওই যে স্মল পাওয়ার হচ্ছে সবসময় আপনার চেষ্টা করে বড় দলের সুবিধাগুলো নেওয়ার, এটার আসলে কোনো বেনিফিট না। এটা আমি আপনার সাথে একমত। কিন্তু রাজনীতির মাঠের বাস্তবতাটা কিছুটা ভিন্ন হওয়ায় এখানে এইবারের বিশেষ করে নির্বাচন নিয়ে যদি কথা বলি, তাহলে কিন্তু কিছু দায়বদ্ধতা বড় দল হিসেবে বিএনপির উপরে চলে আসে। আর আমি মানে আমার সম্মানিত সহ-আলোচক যেটা বললেন যে যার সাথে নেগোসিয়েশন করবে এটা তাদের ব্যাপার, অফকোর্স এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যাদেরকে আগামী মনে করছি, আমরা যাদেরকে এই মানে তরুণ যেই দলটাকে আমরা চাই যে উঠে আসুক, ইভেন জাস্ট ওয়ান সেকেন্ড, ইভেন এই যে জুলাই ঐক্য বলা হয়, আমি তো জুলাইয়ে যে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে সেভাবে দেখি না। আমি দেখি যেটা স্পন্টেনিয়াস মুভমেন্ট, স্বতঃস্ফূর্তভাবে যার দলীয় নেতা কর্মী সাধারণ মানুষ সবাই অংশ নিয়েছে। ঐক্যটা এরকম, তাদের সকলেরই একটাই লক্ষ্য ছিল। এখন অনেক রকমের লোকের কথা বলে, লক্ষ্য একটাই ছিল, শেখ হাসিনাকে বিদায় করতে হবে, স্বৈরশাসকের পতন চাওয়া, শেখ হাসিনা তুই বিদায় হয়, এইটা ছিল। আমরা তো মাঠেই ছিলাম, ওটাই তো আমাদের কাজ ছিল। আর এরা হচ্ছে যখন তাদের স্বার্থে সরাসরি আঘাত লাগলো, তাদের শরীরে আঘাত লাগলো, তাদের জীবনের উপরে আঘাত আসলো, তখন তারা আসলে এক দফা এক দাবি। দেখুন ভাইয়া, যার সাথে যার নেগোসিয়েশনের সময় আপনি এমন মঞ্চে যাবেন কেন যেই মঞ্চ থেকে নারীদের গালি দেওয়া হয়? আপনি এমন মঞ্চে যাবেন কেন যেই মঞ্চ ঠিক কয়েক বছর আগে এরশাদ সাহেবের সাথে নারীবিহীন রাজনীতি নিয়ে কথা বলেছে? আমাদের আপত্তি ওই পয়েন্টে। আমাদের আপত্তি কিন্তু ওই হাত পাখা নিয়ে নয়, আমাদের আপত্তি আমাদের তরুণ বন্ধুদের জন্য। আমরা চাই যে তারা একটা হেলদি এবং ব্যালেন্স পলিটিক্সে ফিরে আসুক। আর ঐকমত্য কমিশনের কাজটা যেহেতু খুব যথেষ্ট অগ্রসর হয়েছে দ্রুত গতিতে, এই বিষয়টাই কিন্তু বাকি সব স্টেক হোল্ডারদের আমার ধারণা ভীত করেছে। এই কারণে যে আপনি অনেক কিছু এখন দেখছেন, 9 তারিখের মার্ডারকে 11 তারিখে একবার পরিকল্পিতভাবে যেটা ঘটনা, সেটা থেকে একটা ভয়াবহ ভিডিও। আসলে কি জানেন, ছুরিকাঘাতে মৃত্যু এখন আর আমাদেরকে মুভ করে না। কাজে এমন একটা ভয়াবহ ভিডিও রিলিজ করা হয়েছে যে টোটাল জিনিসটাই মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা ফেল করেছে। এরপরে আপনি দেখেন সমস্ত কিছুর আলটিমেট কথাই একটা, জিল্লুর রহমান ভাই, নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া, এইটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আর আপনি বলছেন নির্বাচন কবে দেখি? নির্বাচন আমি খুব দ্রুত দেখি, নাহলে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। শোনেন, এই এত কথার মধ্যে আমরা যেটা সবচেয়ে জরুরি কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ট্রেড স্যাংশনটাই বাংলাদেশ হাঁটতে যাচ্ছে, এবং এইটার যে শর্তগুলো, এটা মানতে গেলেও মরবে, ট্রেড স্যাংশনেও মরবে। আপনার দ্রুত সময় কি ফেব্রুয়ারি না তারও আগে? না, আমি তো তারও আগেই আশা করি, কারণ সরকার চালাতে পারবে বলে আমি এটা বিশ্বাস করি। বলা হচ্ছে যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ, ওয়ার এন্ড পলিটিক্স। তো আমাদের দেশে যে পলিটিক্সে যে ফেয়ারনেসের, যেটা এভরিথিং ইজ ফেয়ার, এটার আমরা একটা খুব পোর এডিশন বা ভার্সন দেখতে পাচ্ছি। মানে এভরিথিং ইজ ফেয়ার বলে তো আর এভরিথিং ইজ ফেয়ার হয়ে যায় না, মানে এটার তো লৌকিক বা আদারওয়াইজ কিছু বিষয় থাকে। তো এটা আপা অ্যাড্রেস করেছেন যে আমরা যেই জুলাইয়ের জন আকাঙ্ক্ষার সাথে আপনার রাজনৈতিক শক্তি, শুধুমাত্র শক্তি বৃদ্ধির জন্য যার তার সাথে জোট করে আপনি সেই জন আকাঙ্ক্ষার বিপরীতমুখী কাজ করলে তার হবে না।
আমি এই জায়গায় যেটা দিয়ে আসলে কনক্লুড করতে চাই, দেখুন আমাদের রাজনীতিতে সুদীর্ঘকাল ধরে অশুভ শক্তির অনুপ্রবেশ আছে। আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আসলে বিভিন্ন সময় সরকারে এসেছেন, আমি যদি সুনির্দিষ্টভাবে বলি বিএনপি, পরবর্তীতে আওয়ামী লীগের পতন তো আমরা দেখলাম। এই ধরনের সারা দেশব্যাপী যে সমস্ত রাজনৈতিক দলগুলোর আছে, তৎপরতা আছে, সেই সমস্ত দলে আপনি অযোগ্য, পেশাহীন, দুর্বৃত্ত ধরনের লোকের অনুপ্রবেশ আছে। আমার যেটা আমি মনে করি আর কি, যে জুলাই পরবর্তীতে ফ্যাসিবাদী রাজনীতির যেই বাংলাদেশে অপ্রাসঙ্গিকতা প্রমাণ করবার জন্য আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে প্রতিষ্ঠিত শক্তিশালী দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আসলে সত্যিকারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং রাজনীতিতে যে দীর্ঘদিন ধরে চলে আসা যে অশুভ শক্তির তৎপরতা, অযোগ্য শ্রেণী পেশাহীন লোকের রাজনীতিতে যে দৌরাত্ম্য, সেটাকে যদি তারা পরিবর্তন ঘটিয়ে সেই আওয়ামী দুঃশাসনের রাজনীতির বিপরীত একটি চিত্র সাধারণ মানুষের কাছে দৃশ্যমান করতে পারে, আমি মনে করি এই মুহূর্তে বিএনপির বিকল্প এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে নেই। এবং আমি মনে করি যে রাজনৈতিক দল হিসেবে পরিপক্কতার বিবেচনায় বিএনপির বিকল্প এই মুহূর্তে থাকা উচিত না। আর নির্বাচনের কথা যেটা বলেছেন, এই যে গোপালগঞ্জের ঘটনার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমার কাছে মনে হয় যে নির্বাচনকে পেছানোর একটি তৎপরতা, অপতৎপরতা বা ওই ধরনের অকেশন তৈরির একটি প্রচেষ্টা রয়েছে। বাট যদি আমরা তো ডিসেম্বরের যেই আমরা আকাঙ্ক্ষাটা ছিল সেটা ফেব্রুয়ারিতে গড়িয়েছে, যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয়, আমার মনে হয় যে এই ইন্টারিম সরকার তো ডুববেই। বাংলাদেশের রাজনৈতিক আকাশে আমি প্রচন্ড যেটাকে কি বলে মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। ইন দ্যাট কেস বিএনপির দায় কতখানি, এক লাইনে বলেন। বিএনপির দায় আমি বলবো যে ইন দ্যাট কেস মানে বিএনপি তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, আপনি যখন বলছেন যে সরকার তো ডুববে, দেশও ডুববে, সেক্ষেত্রে বিএনপির দায় কতখানি? আমি দায়ের জায়গায় শুধু এটুকু বলবো যে ডিসেম্বরের যে সুনির্দিষ্ট দাবির থেকে যে পর্যায়েই হোক, যেই আলাপ আলোচনার ভিত্তিতেই হোক, সেটা ফেব্রুয়ারির একটা জায়গায় এসছে। বিএনপির দায়বদ্ধতা হচ্ছে এটাকে অতিক্রম হতে না দেওয়া, এবং বিএনপি যদি এটাতে সক্ষম হয়, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির যেই আকাশে যে আমরা দুর্যোগ ঘনঘটা দেখতে পাচ্ছি, সেটা থেকে অচিরেই উত্তরণ সম্ভব। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শেহাবুদ্দিন খান এবং মিস মাহমুদ হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। অবশ্যই নিজ নিজ অবস্থান থেকে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে, এতে পুরো ব্যর্থতার দায়, তারা প্রায় 80% ব্যর্থতার দায় সরকারের উপরে চাপিয়েছেন এবং এটাকে একটা বড় প্রশাসনিক এবং গোয়েন্দা ব্যর্থতা হিসেবেও দেখছেন। একই সঙ্গে ন্যাশনাল সিটিজেন পার্টির ভুলও তারা দেখছেন, এটা তাদের কৌশলগত বা পদ্ধতিগত ভুল হিসেবে তারা দেখবার চেষ্টা করছেন। এবং গত কিছুদিন ধরে বাংলাদেশে যা কিছু ঘটছে, সেটা ঢাকায় হোক, ঢাকার বাইরে হোক, এমনকি গোপালগঞ্জে হোক, সেটাকে একসঙ্গে মেলালে এটাকে নির্বাচনকে বিলম্বিত করবার একটা প্রয়াস হিসেবেই দেখা যেতে পারে। নানা সময় নানা ন্যারেটিভ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মুখ থেকে শুনছি, তাদের বক্তব্যের সঙ্গে ঘটনাবলীকে মেলালে কিন্তু সেটা দেখতে পাওয়া যায়। আমি প্রশ্ন করেছিলাম যে সেক্ষেত্রে বিএনপির কি দায় হবে যদি সেরকম চরম ব্যর্থতার মধ্যেই বাংলাদেশের ঢুকে পড়ে এবং তার জন্য যদি বাংলাদেশের জনগণকে ভোগান্তি পোহাতে, দায়টা বিএনপির রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই কারণে যে আওয়ামী লীগ বিতাড়িত, তারা এখন দৃশ্যমান নয়, অদৃশ্য শক্তি, কতখানি ক্ষমতা তার আছে নাই সেটা হয়তো অন্যভাবে বিশ্লেষণ করতে হবে, কিন্তু দেশের জনগণের মূল দায়িত্বটা আসলে এখন বিএনপির উপরে পড়তেছে এবং সবাই ধরেই নিয়েছেন যে নির্বাচন হলে অন্তত এই যাত্রায় বিএনপি জনসমর্থন নিয়ে, জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাবে। কিন্তু সেটা যদি না হয় তাহলে এর দায় আসলে বিএনপির কতখানি, ওনারা বলতে পারেননি বা বলতে চাননি হয়তো, যেহেতু নিজ নিজ অবস্থানের কারণেই। কিন্তু মূল কথা হচ্ছে যে রাজনীতিতে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়, সিদ্ধান্ত পরিবর্তন করতে, সবই করতে হয়, কিন্তু বিশেষ বিশেষ সময়ে রাজনৈতিক নেতৃত্বের বা দলের সিদ্ধান্তহীনতা বা দোদুল্যমানতার জন্যে দলকে, দেশকে এবং দেশের জনগণকে কিন্তু অনেক পে করতে হয়। এবং সেরকম একটা পরিস্থিতির মধ্যে বিএনপি নিজেকে নিয়ে যাবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করবার এখনই চূড়ান্ত সময়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।